মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যায় আর দুজন গ্রেফতার। নিরাপত্তার দাবিতে সলিমুল্লাহ মেডিকেল শাটডাউন শিক্ষার্থীদের। প্রশাসন ক্যাডারের সাথে দ্বন্দ্বের জেরেই এনবিআর আন্দোলন। সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ জ্বালানি উপদেষ্টার। সিএসির সাথে বৈঠক করতে নির্বাচন কমিশনে এনসিপির প্রতিনিধি দল। প্রতীক ও প্রবাসী ভোট নিয়ে আলোচনা। মৌলিক বিষয়ে দ্রুত ঐক্যমত্য হলে জুলাই সনদ সম্ভব বললেন আলী রিয়াজ। গুরুত্বপূর্ণ 3 ইস্যুতে চলছে বৈঠক। মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে মিডফোর্ডে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে মেডিকেল কলেজ থেকে এক বিক্ষোভ মিছিল বের করে এই ঘোষণা দেন তারা। এ সময় বহিরাগতদের প্রবেশ ঠেকানো, ফুটপাতে দোকান উচ্ছেদ ও আনসার বাহিনীর আরও সক্রিয়তার দাবি তোলেন তারা। 9 জুলাই মেডিকেলের 3 নম্বর গেইটের সামনে পাথর দিয়ে থেঁতলে হত্যা করা হয় ব্যবসায়ী সোহাগকে। এরপর থেকেই থমথমে অবস্থা এলাকায়। বিচারের দাবিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী সহ দেশ জুড়ে বিক্ষোভ করেন ছাত্র জনতা। 5 কোটি টাকা চাঁদা না দেয়ায় রাজধানীর পল্লবীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে শনিবার সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনা ঘটে। এ বিষয়ে আরও জানাতে পল্লবী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল শাইক। সজল, সেখানকার সবশেষ অবস্থা কি দেখছেন জানান। সজল, এখনকার পরিস্থিতি কেমন সেখানকার? আমরা জানি যে আসলে গত শুক্রবার দিন আমরা জানি যে একটি চাঁদাবাজির ঘটনা ঘটে এই এলাকাতে। এটি মূলত পল্লবীর একটি প্রত্যন্ত এলাকা। এখানে এই জায়গাটির নাম হচ্ছে আলোকদীর ঘাট। সেখানে একে বিল্ডার্স নামে যে কোম্পানিটি রয়েছে, তারা এখানে আবাসন যেই প্রকল্পের বিজনেস করে, তাদের কাছে মূলত অজ্ঞাতনামা কিছু সন্ত্রাসী বলা যায়, তারা প্রথমে 5 কোটি টাকা চাঁদা দাবি করে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই যেই কোম্পানিটি রয়েছে তার মালিকরা সেই চাঁদা দিতে রাজি না হলে কিন্তু দফায় দফায় তারা এখানে হামলা করে। প্রথমে গত মাসের 27 তারিখে প্রথমে এখানে কিছু সন্ত্রাসীরা 30-40 জনের একটি দল, তারা কিন্তু এখানে আসে এবং তারা এসে এই ভবনের যেই অফিসটি রয়েছে সেই অফিসের সিসি ক্যামেরা এবং তাদের অফিস ভিতরে ঢুকে ভাঙচুর করে। পরবর্তীতে আবার তারা জুলাই মাসের 4 তারিখে এখানে হামলা করে। আবার তারা পুনরায় দেশীয় অস্ত্র এবং তারা বিভিন্ন শ্রেণীর যেই মানুষ আছে তাদেরকে হুমকি দিয়ে যায় এবং এই যে কোম্পানির মালিক রয়েছে তাকেও কিন্তু বারবার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে সর্বশেষ যেই ঘটনাটি গত শুক্রবারে হয়েছে সেখানে প্রায় 30-40 জনের একটি সন্ত্রাসী দল, সশস্ত্র সন্ত্রাসী দল, তারা কিন্তু এই এলাকাতে আসে এবং এখানে এসে কিন্তু এই ভবনের যেই অফিসটি রয়েছে, অর্থাৎ একে বিল্ডার্সের যেই অফিস, সেই অফিসে এসে তারা হুমকি দেয় এবং সেখানে তারা ভাঙচুরের উদ্দেশ্যে আসে। পরবর্তীতে কিন্তু তারা গুলি করে, প্রায় 4-5টি গুলি করে এবং সেখানে কিন্তু একে বিল্ডার্সের একজন কর্মকর্তা, আমরা জানি তিনি কিন্তু আহত হয়, তার পায়ে গুলি লাগে। তিনি এখন কুর্মিটোলা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সবশেষে আসলে বলা যায় যে এই 5 আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি যে বিভিন্ন সময় ছিনতাই, চাঁদাবাজি কিন্তু বেড়ে গিয়েছে এবং বিভিন্ন সময়ে যে সকল চাঁদাবাজি হচ্ছে সেটি কিন্তু অনেক সময় দেখা যায় বড় কোনো রাজনৈতিক দল এবং কোনো শীর্ষ সন্ত্রাসীর তত্ত্বাবধানেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। আমরা যদি বলি সর্বশেষ মিডফোর্ড এলাকাতে যেই ঘটনাটি ঘটেছে, সোহাগকে হত্যাকাণ্ড, তার ঠিক 2 দিন পরেই পল্লবীতে এই চাঁদাবাজের প্রকাশ্যে এসে সশস্ত্র মহড়া এবং এই একে বিল্ডার্সের যেই চেয়ারম্যান তাকে হুমকি দিয়েছে। অর্থাৎ বলা যায় যে আসলে চাঁদাবাজির দৌরাত্ম্য বেড়েছে এবং এলাকাবাসী দাবি করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে আসলে তারা শঙ্কিত। অনেক ধন্যবাদ সজল সাইক। দর্শক দেখছিলেন রাজধানী পল্লবী থেকে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সজল সাইক। এনবিআর বিলুপ্তির পর গঠিত নতুন 2 বিভাগের সচিব নিয়োগে প্রশাসন ক্যাডারের সাথে দ্বন্দ্বের জেরেই কর্মকর্তারা আন্দোলনে নামেন। পরবর্তীতে যা সরকার বিরোধী আন্দোলনে রূপ দেবার ষড়যন্ত্র ছিল।
এমন মন্তব্য জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খানের। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, অধ্যাদেশের মৌলিক ত্রুটির জন্য সুপারিশ করবে উপদেষ্টা কমিটি। কথিত সংস্কারের আড়ালে পদপদবীর দাবিতে কমপ্লিট শাটডাউনের মতো ধ্বংসাত্মক কর্মসূচিতে মেতে ওঠেন এনবিআরের কর্মকর্তাদের একটা অংশ। অচল হয়ে পড়ে রাজস্ব কার্যক্রম, স্থবির হয়ে যায় চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি। তবে সরকারের কঠোর হস্তক্ষেপে শেষ পর্যন্ত আন্দোলন বাতিল করতে বাধ্য হয় কর্মকর্তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। বিষয়টির আরও যৌক্তিক সমাধানে উপদেষ্টাদের নিয়ে গঠন করা হয় কমিটি, যার অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন। জ্বালানি উপদেষ্টা বলেন, আন্দোলনের শুরু মূলত এনবিআর ভেঙে গঠিত নতুন 2 বিভাগের সচিব পদায়ন নিয়ে, যেখানে ষড়যন্ত্র ছিল সরকার বিরোধী আন্দোলনের। এটা প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা কাডারের সমস্যা, কাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এইটাতে অর্থনৈতিক ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে এবং রাজস্ব আদায় বাধাগ্রস্ত করা একটা হয়েছে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ইঙ্গিত করে জ্বালানি উপদেষ্টা বলেন, অধ্যাদেশ প্রণয়নে নেওয়া হয় খানিকটা চতুরতার আশ্রয়, যার সংশোধনের মত তার। বলেন, সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগে নীতিমালা করা হবে। এটা বললাম যে অধ্যাদেশের কিছু ত্রুটি আমরা আইডেন্টিফাই করছি, তো সেই ত্রুটিগুলি আমরা সংশোধনের জন্য সরকারকে পরামর্শ দিই। প্রশাসন কাডারের খবরদারি সেটা হবে না। তারপরে সেটা হচ্ছে যে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সুপারিশ, সেটা হচ্ছে যে সচিব এবং ঊর্ধ্বতন, এই নতুন 2 বিভাগে সচিব এবং ঊর্ধ্বতন পদে নিয়োগের ব্যাপারে আমরা একটা নীতিমালা, যে এই যোগ্যতা থাকতে হবে। এই আন্দোলনের ফলে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাতে বিস্ময় প্রকাশ করে উপদেষ্টা বলেন, আন্দোলন করতে পারেন, তবে দেশ ও অন্যদের ক্ষতি না করে। তারা সেই দাবি জানাতে পারেন, তারা করতে পারেন, কিন্তু 2 মাস ধরে কি বলে যে বন্দরকে হোস্টেজ রেখে, ইকোনমিকে হোস্টেজ রেখে করতে পারেন না। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। মৌলিক বিষয়ে দ্রুত ঐক্যমত্যে আসতে পারলে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জুলাইয়ের মধ্যেই তা করতে হবে বলেও জানান তিনি। সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর 2য় দফার দ্বাদশ দিনের আলোচনায় তিনি এমনটি জানান। প্রধান বিচারপতি নিয়োগ ও তত্ত্বাবধায়ক সরকার সহ 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে আজ। শুরুতে প্রধান বিচারপতির নিয়োগ ইস্যুতে হবে আলোচনা, এরপর তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা জারির বিষয়ে আলোচনা হবে। এতে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সংলাপের শুরুতে সূচনা বক্তব্য রাখেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। মৌলিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে এই একটি জাতীয় সনদে উপনীত হতে হবে। সেটার লক্ষ্য আমাদের 30শে জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায়, বড়জোর আমরা 31 তারিখ পর্যন্ত যেতে পারি। আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবেই হোক এই জায়গায় একটা যৌক্তিক জায়গায় আসা। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের 2য় দফার 12তম দিনের বৈঠক আজ। এই নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। সবশেষ আর কি খবর আছে বৈঠকের? প্রিন্স শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক, যন্ত্রের গোলযোগের কারণে হয়তো সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবারও আশিকিন প্রিন্সকে যুক্ত হওয়ার চেষ্টা করব। সংবাদে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। দুপুর 1টার খবরে ব্যবসায়ী সোহাগ হত্যার সবশেষ আপডেট নিয়ে ব্রিফ করছে ডিএমপি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কাজ করছি এই ক্ষেত্রে আমরা যে অন্যান্য বিষয়গুলো আপনি বললেন সবকিছু মাথায় রেখে কাজ করছি, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক থাকে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যে ঘটনাটা ঘটলো লালচাঁদ ওরফে সোহাগ নামে, সেই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে গতকাল পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আপনারা জানেন ইতিমধ্যে গত রাত্রে ঢাকা এবং নেত্রকোনায় অভিযান পরিচালনা করে ডিবি এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আরও 2 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের নাম হচ্ছে
রাজীব ও সজীব, তাদেরকে আমরা পুলিশ হেফাজতে নিয়েছি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য যে অপরাধীরা রয়েছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। আশা করি অল্প সময়ের মধ্যে এই ঘটনার সাথে জড়িত অন্যান্যরাও পুলিশের হেফাজতে আসবে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন আমরা সফল হব। নিহত যে সোহাগের সাথে যারা তাকে মারলো এবং যাদেরকে গ্রেপ্তার করলেন, ওদের মধ্যে কোনো সম্পর্ক এখন পর্যন্ত আপনারা খুঁজে পেয়েছেন কিনা? ওনাদের মধ্যে কোনো যোগসাজশ আছে কিনা? আসলে ওদের মধ্যে সম্পর্কটা কি ছিল? আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, একসময় তারা একসাথে ব্যবসা করতো এবং তারা পূর্ব পরিচিত। ব্যবসায়ী সোহাগ হত্যার সবশেষ আপডেট নিয়ে ব্রিফ করছিল ডিএমপির পক্ষ থেকে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 12তম দিনের বৈঠক আজ। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আশিকেন প্রিন্স। বৈঠকের সবশেষ কি খবর আছে আপনার কাছে জানতে চাই। নিশি, আজকে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সকাল 11টা থেকে জরুরি অবস্থা জারি সংক্রান্ত বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে এবং এই আলোচনা এর মধ্যে শেষ হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এর আগে 7 জুলাই এবং 10 জুলাই জরুরি অবস্থা সংক্রান্ত বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয় এবং সেখানে যদি বলি যে 7 জুলাই জরুরি অবস্থা জারি সংক্রান্ত যে সংবিধানের বিধান রয়েছে, অনুচ্ছেদ রয়েছে, সেখানে সংবিধানের 141 ক সংশোধনের বিষয় ঐকমত্য হয়েছিল। একই সাথে জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয় সে বিষয়ে একটি ঐকমত্য হয়েছিল। আজকে যে বিষয়টি ঐকমত্য হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর স্বাক্ষরে জরুরি অবস্থা ঘোষণা করা হবে না। সেখানে মন্ত্রিসভার বৈঠকের সর্বসম্মতি অনুমোদন ক্রমে মূলত এই জরুরি অবস্থা জারি করা হবে এবং যখন জরুরি অবস্থা জারি করা হবে তখন মন্ত্রী পরিষদে একটি বৈঠক ডাকতে হবে এবং সেই বৈঠকে সংসদের বিরোধী দলীয় নেতা বা উপনেতা উপস্থিত থাকতে হবে। এরকম একটি বিধান সংবিধানে যোগ করার যে প্রস্তাব, সে প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত হয়েছে এবং সেটি কিছুক্ষণ আগে ঐকমত্যটি প্রতিষ্ঠিত হয়েছে। আরেকটি বিষয় এখন আলোচনা চলছে যে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত প্রধান বিচারপতি নিয়োগ কীভাবে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আর যখন এই বৈঠকটি শুরু হয় সকাল 11টায়, তখন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনি বলেছেন যে তারা চেষ্টা করছেন এই জুলাই মাসের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করার জন্য। অনেক ধন্যবাদ প্রিন্স আপনাকে। দর্শক, রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকের সবশেষ খবর জানাচ্ছিলেন আশিকেন প্রিন্স। পরের খবরে যাব। প্রতীক ও প্রবাসীদের ভোটের বিষয়ে সিইসি এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক হয়েছে এনসিপির প্রতিনিধি দলের। সকাল 11টায় নির্বাচন কমিশনে যান তারা। প্রতিনিধি দলটিতে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এর আগে গত বুধবার শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালায় তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা পাবে না। তবে এনসিপির আবেদনের প্রতীকের তালিকায় শাপলা ছাড়াও কলম ও মোবাইল ফোন রাখা হয়েছে। জুলাই আন্দোলনের প্রতীক রংপুরের আবু সাইদ হত্যায় আরও 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। এই 2 আসামি হলো রাফিউল ও আনোয়ারকে আগামী 22 জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। একই সাথে এদিন পলাতক বেগম রোকেয়ার সাবেক ভিসি হাসিবুর সহ 24 জনের বিরুদ্ধে 7 দিনের মধ্যে পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 2টি জাতীয় দৈনিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এর আগে আবু সাইদ হত্যায় তৎকালীন ভিসি হাসিবুর সহ 30 জনের বিরুদ্ধে প্রমাণ পাওয়ায় তদন্ত শেষ করে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এবার এই জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। জুলাই গণহত্যা এক বিভীষিকা হয়ে নেমে এসেছিল ঢাকাবাসীর ওপর।
কেবল রাজপথেই নয়, বারান্দায় দাঁড়িয়ে থাকা শিশুরাও রেহাই পায়নি হাসিনা সরকারের এলোপাতাড়ি গুলি থেকে। উত্তরা নাইমা সুলতানা তাদেরই একজন, যার মৃত্যুর শোক যন্ত্রণা রোজ তাড়িয়ে বেড়ায় পরিবারটিকে। নিহত নাইমার মা আইনুন বেগম জানান, জুলাইয়ের উত্তাল দিনগুলোতে নিরাপত্তার শঙ্কায় মেয়েকে বের হতে দিতেন না তিনি। তবে আন্দোলনে যাওয়ার তাড়না ছিল নাইমার মাঝে, তাই তো বাসায় থেকেই ফেসবুক প্রচারণা চালাতেন শিক্ষার্থীদের পক্ষে। রাস্তায় বের হওয়া বন্ধুদের সহায়তা করতেন নানাভাবে। নাইমা গ্রুপে শেয়ার করতো ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে যে আমাদের উত্তরাতে যারা আপনারা আন্দোলনে আসবেন, তারা যারা আহত হবেন বা খাওয়ার প্রয়োজন হবে, খিদা লাগবে, তাহলে আমাদের 6 নম্বর সেক্টর ডিমার্স কোচিং সেন্টার আছে, আপনারা ওখানে যাবেন। ওখানে খাবার, বেন্টিস, বিস্কিট এগুলো সব রাখা আছে। যে বৈষম্য বিলোপের জন্য জুলাইয়ের এত মানুষের আত্মত্যাগ, যাদের জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ, সন্তান হারানো মায়ের কণ্ঠে এখন চাপা কষ্ট। শহীদ ফ্যামিলি মনে করেন কিছু যাদের লোক কাছের মানুষ আছে, তারাই শুধুমাত্র সব উপদেষ্টার সাথে দেখা করতে পারে। কিছু শহীদ ফ্যামিলি ডক্টর ইউনূস স্যারের সাথে 8-10 বারও দেখা করছে, কিন্তু আমাদের একবারও সুযোগ হয় না দেখা করার। তাহলে এটার মাঝে বৈষম্য আছে না? দেশ স্বাধীন হয়েছে, সব ঠিক আছে, কিন্তু এখনো বৈষম্য দূর হয় না, সবার ভিতরে আছে। 3 ভাই বোনের মধ্যে নাইমা ছিল মেঝো। বড় বোনকে নিয়ে বারান্দার পাশের এই ঘরে থাকতেন নাইমা। তার মৃত্যুর পর থেকে এখানে আর থাকেন না পরিবারের কেউ। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে সময় হলো আরেকটি বিরতির, ফিরছি একটু পরে।